ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক ডালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। কর বৈষম্য আর অতিরিক্ত নিবন্ধন খরচের কারণে দেশে সংকুচিত হচ্ছে রিকন্ডিশন বা পুরাতন গাড়ির বাজার। বাণিজ্যিক ব্যবহারকারীরা বলছেন, নতুনের নামে নিম্নমানের গাড়িতে বেশি বাজার সুবিধা দিয়েছে বিগত সরকার। তাতে বিশেষ শ্রেণী লাভবান হলেও পকেট কাটা গেছে নিম্ন ও মধ্যমায়ের ব্যবহারকারীদের। এই অবস্থায় নতুন বাজেটে রিকন্ডিশন গাড়ি আমদানিতে বৈষম্যের অবসান চান ব্যবসায়ীরা। দর্শক, ডালিখাতায় আজকের আলোচনার বিষয় গাড়ি আমদানিতে বৈষম্য দূর হবে। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান এবং পলিসি এক্সচেঞ্জ অফ বাংলাদেশের চেয়ারম্যান ও বিশ্ব ব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক ডালিখাতায়। আমরা আপনাদের সাথে আলোচনায় যাব, কিন্তু তার আগে আমরা একটা প্রতিবেদন আছে আমাদের সহকর্মী মোস্তফা মাহবুবের এই রিকন্ডিশন গাড়ি নিয়ে, আমরা সেটি একটু দেখে আসতে চাই। রাজধানীর তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডে সারি সারি ট্রাক, মিনি ট্রাক ও কাভার্ড ভ্যান। প্রায় ৯৯% ভারতের তৈরি নতুন যানবাহন। ব্যবহারকারীদের অভিযোগ, নতুন হলেও এসব যানবাহন তাদের জন্য বোঝা। ইন্ডিয়ান গাড়ি যেরকম দাম কম, এটা হলো আমার গরিব মারার কল। সেগুলো না আমরা ভুগতে আছি জনগণ। টাকা দিয়ে আমরা কিস্তি দিয়া 4 লাখ 5 লাখ দিয়া কিস্তি দিয়ে যে কদিন চলাইতাম পারি একদিন চলে। আগের সরকার পরিবেশ রক্ষার দোহাই দিয়ে ভালো মানের রিকন্ডিশন গাড়ি আমদানিতে বসায় চড়া শুল্ক, যে কারণে উন্নত মানের বাণিজ্যিক গাড়ির দাম বেড়ে হয় আকাশ ছোঁয়া। সে সুযোগে অপেক্ষাকৃত সস্তা গাড়ির দখলে যায় সড়ক। এই আকিস গাড়ি বাইর করছে, এগুলা বাজে গাড়ি, আমাদের টাকা নষ্ট করার জন্য গাড়ি, দেশের সম্পদ নষ্ট হয়। এগুলোর নতুন ইনটেক গাড়ি আসলো 4-5 বছর পরে আবার কাজ করা লাগে। একই অবস্থা ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রেও। পরিবেশ বান্ধব গান গেয়ে নিম্নমানের সস্তা গাড়ি আমদানিতে দেওয়া হয় নানা সুযোগ। অভিযোগ আছে, এসব গাড়ির দাম কম দেখিয়ে দেয়া হয়েছে বিপুল রাজস্ব ফাঁকিও। দেখা যাচ্ছে চায়নাতে দাম আছে $25,000, এখানে দেখাচ্ছে মাত্র $9,000 কি $9,700। একদিকে তারা শুল্ককর ফাঁকি দিচ্ছে, আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছে। এ অবস্থায় আসছে বাজেটে নীতি বৈষম্যের অবসান চান আমদানিকারকরা। সেই মাইক্রোবাসটা যেটা 10 থেকে 15 আসন বিশিষ্ট, সেটার উপরে সাপ্লিমেন্টারি ট্যাক্স আছে, এটা তুলে দেওয়ার কথা বলেছি। আমাদের লোকেরা খুব পছন্দ করে জাপানি গাড়ি, পিক আপ, হালকা গাড়ি, ভ্যান, এগুলো বয়স সময় উঠে দিয়ে বাজার দরে সেগুলোকে অ্যাসেসমেন্ট করে দিলে আমাদের দেশের বিরাট বেনিফিট হতো। বিশ্লেষকরাও বলছেন, নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারের উচিত জনগণের সুবিধাকে আগে প্রাধান্য দেয়া। 2 টাকার লাভ করতে গিয়ে আমাদের দেশের যে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা দেশকে আর্টিফিশিয়ালি এরকম এখানে প্রেফারেন্স দেওয়ার জন্য কোনো দরকার নেই। ক্রেতারাই ডিসাইড করবে তাদের বাজেট অনুযায়ী, কোয়ালিটির উপর বা ওয়ার্ড অফ মাউথের উপর তারা ডিসাইড করবে। সো গভর্নমেন্টের পলিসি হওয়া উচিত লং রানে। আমদানিকারকরা বলছেন, নীতি বৈষম্য দূর হলে রিকন্ডিশন গাড়ি আমদানি থেকে প্রায় 7,000 কোটি টাকার রাজস্ব পেতে পারে সরকার, আর ব্যবহারকারীরা পাবেন কম দামে মানসম্মত গাড়ি। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, ফিরছি আলোচনায়। শুরুতেই রিয়াজ রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রতিবেদনে দেখলেন একটি বিষয় স্পষ্ট, যে ব্র্যান্ড নিউ গাড়ি কিনলেও আসলে ক্রেতারা স্বস্তিতে নেই, বিশেষ করে কমার্শিয়াল ভেহিকেলের ক্ষেত্রে। আসলে এই পরিস্থিতি কেন? জি, ধন্যবাদ জানাই আপনাকে আপনার এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনারা নিশ্চয় অবগত আছেন যে জাপানি ডোমেস্টিক মডেল যে গাড়িগুলি, জাপানি নির্মাতারা কিন্তু বিশ্ব সেরা, এবং এই গাড়িগুলি অনেক উন্নত, দীর্ঘস্থায়ী, এবং এর একটা লাইফ স্প্যান আছে, মানে লাইফ অনেক লম্বা। আমরা বাংলাদেশে এই স্বাধীনতার পর থেকেই কিন্তু আমরা এই ইম্পোর্ট শুরু হয় ডোমেস্টিক মডেল জাপান থেকে। তো এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং আমরা সবসময় বলে আসতেছি যে আসলে ব্র্যান্ড নিউ নামে যে গাড়িগুলি আমাদেরকে বাংলাদেশে বাজারজাত করা হচ্ছে, সেই গাড়িগুলি অ্যাকচুয়ালি কেমন, এটা আপনারা যারা ব্যবহার করেছে তাদের কাছে জানতে পারবেন। এবং আমি নিজেই এটার এক্সাম্পল, লাইক 2002-তে আমি 3-তে আমি একটা কোম্পানি ফর্ম করেছিলাম, ট্যাক্সি ক্যাব কোম্পানি, যাত্রী ক্যাব নামে। সেই ক্যাবে আমি কিছু ব্র্যান্ড নিউ গাড়ি পার্শ্ববর্তী দেশের গাড়ি দিয়ে চালু করেছিলাম, এবং 6 থেকে 1 বছরের ভিতরে গাড়িগুলি সব অকেজো হয়ে যায় এবং আমার কোম্পানি মোটামুটি দেউলিয়ার পথে হয়ে গিয়েছিল। তারপর আমি অনেক কষ্টে আপনার জাপানি রিকন্ডিশন গাড়ি দিয়ে আমি আবার এটা চালু করি, এই ট্যাক্সি ক্যাব সার্ভিসটা, এবং সেটা আলহামদুলিল্লাহ প্রায় 6 বছর আমরা চালানোর পর আমার এই কোম্পানিটা মোটামুটি ব্রেক ইভেনে আসার পর আমরা এটা মোটামুটি আমাদের যে ব্যাকবোন সেটা ঠিক হয় কোম্পানির। তো আমি শুধু আমাদের নেট যারা ভোক্তা
এটা এটা তারাই বলবে যে একটা জাপানিজ ডোমেস্টিক মডেল গাড়ি এর অবস্থান কি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর স্পেয়ার পার্টস, এর যন্ত্রাংশ এবং এর যে কোয়ালিটি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা নিঃসন্দেহে পৃথিবীর বহু দেশে দেখবেন এর এই জাপানিজ কারণে গাড়ি, জাপানি ডোমেস্টিক মডেলের জন্য আপনার 8 বছর থেকে উন্নত বিশ্বে 8 বছর থেকে 15 বছর, এবং অনেক দেশে দেখবেন বয়স সীমায় নাই। এটা যদি বাংলাদেশে করা হয় দেখবেন, আমরা এখন একটা সরকার এসেছে আমাদের, এটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এসেছে। আমি বিশ্বাস করি যে সরকার এই বিষয়গুলি দেখবে, যে নতুন গাড়ির থেকে যে আমাদের রিকন্ডিশন গাড়ির যে বৈষম্যগুলি, এই বৈষম্য খুব শিগগিরই দূর হবে। এতে হবে কি, সরকার রাজস্ব বাড়বে সরকারের, এবং আমাদের ভোক্তা যারা আছেন, যারা মধ্যবিত্ত এবং যারা গার্মেন্টস সেক্টরে এই গাড়িগুলি, স্পেশালি হায়াস মাইক্রোবাস এবং আপনার কমার্শিয়াল যে ভেহিকেল গুলো আছে, জি জি, কমার্শিয়াল যে ভেহিকল আছে, হায়াস মাইক্রোবাস, এটা আমাদের সাপ্লিমেন্টারি ট্যাক্স আছে। আমি এটা অনুরোধ করবো এটার জন্য উঠিয়ে দেওয়া হয়, কারণ এগুলো মেইনলি ব্যবহার করে দেখবেন গ্রামে গঞ্জে সব জায়গায়, এবং অফিসের স্টাফটা, এটা কোনোদিনও এটা লাক্সারি, এটা বাহন না, এটা একটা আমি মনে করি কমার্শিয়াল ভেহিকেল। এবং কমার্শিয়াল দেখবেন বাস, ট্রাক, পিক আপ, এগুলোর অবস্থা বাংলাদেশে ভয়াবহ, এবং কোনোটা ছাদ খুলে যাচ্ছে, কোনোটা মানে কোনো সেফটি ফিচার্স নাই, কিছু নাই। সো আমরা বারবার সব জায়গায় সব ফোরামে বলে আসতেছি, এটা যদি আমাদের বয়স বৃদ্ধি করা হয়, আপনারা দেখবেন যেভাবে আমাদের বারবিডার সদস্যদের এই জাপানি গাড়ি দিয়ে যে একটা আমাদের ঢাকা শহরের যে একটা বিপ্লব ঘটেছে যে সুন্দর সুন্দর গাড়ির ক্ষেত্রে, অর্থাৎ সেই জায়গায় আবার ফেরত যেতে চান। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আলোচনা করব। মাসরুর রিয়াজ, আপনি শুনছিলেন আমরা বারবিরা মহাসচিব রিয়াজ রহমান থেকে কিছু প্র্যাকটিক্যাল কথা শুনছিলাম। আসলে উনি মাঠ পর্যায়ের যে অভিজ্ঞতাগুলো সেগুলো শেয়ার করছিলেন আমাদের মাধ্যমে, শুনলেন। আসলে সেক্ষেত্রে দেশের অর্থনীতির কিন্তু চালিকা শক্তি হচ্ছে একটা মানুষ কিন্তু কমার্শিয়াল ভেহিকেল দিয়ে কিন্তু তার রুটি রুজির একটা সংস্থান হয়। সেই জায়গায় আসলে নিম্নমানের ব্র্যান্ড নিউ গাড়ি আমদানি করে তার পরিবর্তে যদি রিকন্ডিশন গাড়ি যেটা ভালো মানের, সেটাকে আমরা নিরুৎসাহিত করেছি একটা কর বৈষম্যের মাধ্যমে। সেই জায়গায় অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আসলে আপনার পর্যবেক্ষণটা কি বলে? ধন্যবাদ। না, আমি রিয়াজ রহমানের সাথে তার বেশ কয়েকটা ভালো বক্তব্য সে দিয়েছে এবং তার সাথে আমি একমত। আমার প্রথম বিষয় হলো, দেখেন, আমাদের গাড়ি এমন একটা জিনিস যেটা পরিবেশের দিক থেকে, পাবলিক সেফটি, রোড সেফটির দিক থেকে কোয়ালিটি শুড বি দ্য নাম্বার ওয়ান ডিটারমিন, কোয়ালিটি। এবং সেখানে আমরা যদি বয়সের বিবেচনায় গিয়ে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হয়, মানে আমি পুরান গাড়ি এনেও যদি বেটার কোয়ালিটি পাই আর নতুন গাড়ি এনে কস্ট অ্যাফোর্ডেবিলিটি মাথায় রাখতে গিয়ে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হয়, তাহলে আমার তো ওই পুরান গাড়িটাই ভালো, কারণ যার কোয়ালিটি আমার এনভায়রনমেন্টকে কম ক্ষতিগ্রস্ত করবে বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে, যার কোয়ালিটির জন্য আমার রোড সেফটি ভালো থাকবে। তৃতীয়ত হচ্ছে কোয়ালিটি ইনভেস্টমেন্ট, যে এটা কিনছে, বিশেষ করে যারা কমার্শিয়ালি অপারেট করে বা কমার্শিয়াল মানে কনটেক্সট থেকে একটা গাড়ি কেনে, সেটা দিয়ে তারা তাদের আইদার একটা ব্যবসা চালায় অথবা সেখান থেকে তাদের ইনকাম জেনারেশন হয়, তখন ওটার সাস্টেইনেবিলিটিটাও কোয়ালিটির উপর নির্ভর করে, যে সে যে ইনভেস্টমেন্টটা করেছে কত দিনে সে তুলে আনতে পারবে, কত রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবে, সেটাও কিন্তু কোয়ালিটির উপর নির্ভরশীল পাবলিক সেফটি এবং এনভায়রনমেন্টের দিক থেকে। তাহলে আমার যেই গাড়ি, আমাদের ওভারঅল পলিসিটা এই মুহূর্তে যেটা বয়সের দিকে বেশি নজর দিচ্ছে, যে গাড়িটা কি 2 বছর পুরানো ব্র্যান্ড নিউ নাকি 5 বছরের, যেমন আপনারা জানেন আমরা রিকন্ডিশন গাড়ি আনতে 5 বছরের বেশি আমরা আনতে পারছি না, রাইট? আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একতরফা বা এক্সেসিভলি নতুন গাড়ির উপর মানে ভরসা, ফোকাস করা হচ্ছে। দেখেন, আইডিয়ালি একটা আদর্শিক ওয়ার্ল্ডে সব যদি ব্র্যান্ড নিউ গাড়ি আমরা আনতে পারতাম, অবভিয়াসলি ওটাই ভালো হতো, কিন্তু প্র্যাকটিক্যালি কি ওটা সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? আমাদের গাড়ি ইম্পোর্ট করে আনতে হয়, ব্র্যান্ড নিউ গাড়ির দাম বেশি, এবং যত কোয়ালিটি ব্র্যান্ড নিউ গাড়ি চাবেন, যেমন ধরেন আমাদের দক্ষিণ এশিয়ায় যারা গাড়ি বানায় ব্র্যান্ড নিউ, তাদের চেয়ে জাপান যে গাড়ি বানায় বা সাউথ কোরিয়া যে ব্র্যান্ড নিউ গাড়ি বানায় তার দাম আরো বেশি, ইউরোপের ব্র্যান্ড নিউ গাড়ির দাম আরো বেশি। তার মানে আমি যত কোয়ালিটি চাইবো আমার তত অ্যাফোর্ডেবিলিটি, জাতীয়ভাবে এটার অ্যাফোর্ডেবিলিটি কোয়েশ্চেন চলে আসে। আবার যত মানে ব্র্যান্ড নিউ আমি যত হাই কোয়ালিটি চাইবো, আমার ফরেন এক্সচেঞ্জের উপর প্রেসার অতটা বেশি পড়বে। সুতরাং আমি কি ফরেন এক্সচেঞ্জ খরচের দিক থেকে খুব বেশি গাড়ির দিকে বাড়াতে পারবো? আমার তো অন্যান্য প্রায়োরিটি আছে, আমার র মেটেরিয়ালস, আমার ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, আমার এগ্রিকালচার ইনপুটস, আমাকে তো সেই দিকে প্রায়োরিটি দিতে হবে। তাইলে সেই বাস্তবতা মাথায় রেখে আমরা সব ব্র্যান্ড নিউ গাড়িতে যেতে পারবো না।
সুতরাং তখন আমাকে রিকন্ডিশন গাড়ি হয়তো আমাকে চালিয়ে যেতে হবে আর অনেক বছর, কিন্তু তখন রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে আমাকে কোয়ালিটিটা এনশিওর করতে হবে, যাতে যে গাড়িটা আসছে ও 1 বছর পুরানো না 5 বছর পুরানো এটা আসলে সেকেন্ডারি বা ইররেলেভেন্ট। যেটা ইম্পর্টেন্ট যে আসছে তার স্ট্যান্ডার্ডটা কি, তার মানটা কি, সে কি পরিবেশের বজায় রাখার ক্ষেত্রে, অর্থাৎ মানের বিষয়টা নিয়ে কোনো ছাড় নয় সেক্ষেত্রে, কারণ টাকা দিয়ে তো সেটা কিনতে হবে দিন শেষে। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি পর ফিরে এসে আবারও বিস্তারিত আলোচনায় আসবো। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আলোচনার বিষয় গাড়ি আমদানিতে বৈষম্য দূর হবে। আমরা আবারও ফিরছি আলোচনায়। রিয়াজ রহমান, বিরতি পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যেটা দেখেছি আসলে এই যে ব্র্যান্ড নিউ গাড়ির ক্ষেত্রে কমার্শিয়াল ভেহিকেলের কথাই বলি বা পাবলিক ভেহিকেলের কথাই বলি, সর্বোচ্চ বাজার সুবিধা দেওয়া হয়েছে এবং আন্ডার ইনভয়েসিং এর অভিযোগ কিন্তু আছে এবং নিম্নমানের ব্র্যান্ড নিউ গাড়িগুলোকে নানানভাবে প্রমোট করা হয়েছে। তার পরিবর্তে আসলে রিকন্ডিশনে গাড়ির ক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হয়েছে, এই মুহূর্তে এই জায়গায় এসে পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় আপনারা এই মুহূর্তে কেমন নীতি সুবিধা চান? ধন্যবাদ। আমার মনে হয় আমরা সব দিক থেকেই ব্র্যান্ড নিউর সাথে আমরা একটা বৈষম্যের শিকার। সেটা আপনি গাড়ির রেজিস্ট্রেশন বলেন, গাড়ির শুল্কায়ন বলেন, সবকিছুতে। যেরকম আপনি দেখবেন যে একটা সরকারি সংস্থায়, সরকারি জায়গায় দেখবেন যে ওখানে ব্র্যান্ড নিউ কোটেশনই ওদের যে দরপত্র চাওয়া হয় সেখানে লেখা থাকে যে ব্র্যান্ড নিউ। তো সেখানে মান ছিল পরের ইস্যু, ব্র্যান্ড নিউ। আর সেখানেও আমরা একটা বৈষম্যের শিকার। সেখানে যদি করা হয় যে একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয় এবং জাপান থেকে যদি ডোমেস্টিক মডেল সেখানেও সুযোগ পায়, আপনি দেখবেন যে ওই সরকারি সংস্থার কর্মকর্তা বা যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তার পরিবার কিন্তু একটা জাপানিজ গাড়ি ম্যাক্সিমাম ক্ষেত্রে সিংহভাবেই জাপানি গাড়ি ব্যবহার করে। এটার একটা মূল কারণ হচ্ছে যে একটা নিরাপদ এবং আরামদায়ক, এবং এটা সবচেয়ে একটা জাপানি গাড়ির সবচেয়ে বড় কথা আমি মনে করি, একটা দেশে আপনি ব্র্যান্ড নিউ গাড়ির 2 থেকে 5 কিছুদিন আপনি ভালো ব্যবহার করবেন, কিন্তু একটা জাপানি গাড়ি আপনি দেখবেন যে এটা 15 থেকে 20 বছর 30 বছর এটা কিছুই হয় না। সো এটার একটা ইকোনমিক ভ্যালু আছে এবং 20 বছর 25 বছর পর ব্যবহার করার পরও দেখবেন আপনি একটা ভালো রিসেল ভ্যালু পাচ্ছেন। সো আমি মনে করি একটা গাড়ি লাইফ স্প্যানটাও খুব জরুরি, এটা ব্র্যান্ড নিউ হোক আর রিকন্ডিশন হোক, যেখান থেকেই হোক। আপনি দেখবেন বিশ্বের বিভিন্ন দেশে এই ইম্পোর্ট পলিসিতে কিন্তু, আমি নিউজিল্যান্ড, উন্নত দেশের ভিতরে যে নিউজিল্যান্ডের কথা বলি, যুক্তরাজ্যের কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, ইভেন ম্যানুফ্যাকচারিং কান্ট্রি লাইক থাইল্যান্ড, মালয়েশিয়া, সেখানে কিন্তু কোনো বয়স সীমা নাই এবং অনেক গাড়ি তারা অনেক রিল্যাক্স বয়স সীমা, এবং যেহেতু অর্থাৎ এক্ষেত্রে কর সুবিধার থেকে কর বৈষম্য এবং যে মানে গাড়ির যে বয়সসীমা সেটাও তুলে দেওয়া উচিত বলে মনে করছেন আপনি? নিশ্চয়ই। আপনি থাকুন আমাদের সাথে। মাসুর রিয়াজ, আপনার কাছে যে প্রশ্নটি এবার জানতে চাই সেটি হচ্ছে পরিবর্তিত প্রেক্ষাপটের পথে কিন্তু অর্থনীতিবিদরাই নিঃসন্দেহে আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি আছেন, আমাদের প্রধান উপদেষ্টার কথা বলি, প্রত্যেকে কিন্তু নন্দিত অর্থনীতিবিদ, অর্থাৎ অর্থনীতিবিদরাই দেশের চালিকা শক্তিতে আছে। সেই জায়গা থেকে আপনি এবার এই ক্ষেত্রে আসলে কেমন বাজেট প্রত্যাশা করছেন? করনীতি কেমন হওয়া উচিত বলে মনে করছেন? এইবারের বাজেট 3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো আমরা যে মানে সামষ্টিক অর্থনীতিতে গত 2-2.5 বছর ধরে, প্রায় 3 বছর ধরে একটা চ্যালেঞ্জের মধ্যে আছি। সেখানে কিছু কিছু জায়গায় ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে, যেমন ব্যালেন্স অফ পেমেন্ট, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, কিন্তু ইনফ্লেশন এখনো অনেক হাই। সো বাজেটকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এই সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জকে একেবারে সম্পূর্ণভাবে দূর করে স্টেবিলাইজেশন এবং রিকভারিতে, রাইট? সেই দ্বিতীয় হলো আমাদেরকে এইবার যে পলিটিক্যাল ট্রানজিশন হয়েছে অগাস্টে, একটা গণ অভ্যুত্থান পরবর্তী, তার পরবর্তীতে যে বিভিন্ন ধরনের দাবি দাওয়া, বিক্ষোভ বা কিছু ক্ষেত্রে অনেক পরিবর্তন, আনসার্টেনটি, এগুলোর কারণে অর্থনীতির চাকাটা অনেকটাই স্লো হয়ে গেছে। মানে বিনিয়োগ, ট্রেডে আমাদের এক্সপোর্টটা ভালো হচ্ছিল, কিন্তু সেটা আবার গ্যাসের সংকটের কারণে টেক্সটাইল সেক্টরে একটা প্রবলেম হচ্ছে। কিন্তু আমার ইম্পোর্ট এবিলিটিটা সেটা ধীরে ধীরে বাড়ছে, এটা একটা ভালো দিক। আর তৃতীয় হলো আমার কর্মসংস্থান। এই 3টাকে মাথায় রেখে আমার মনে হয় বাজেটকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, এবং এই কর্মসংস্থান দ্বিতীয় এবং তৃতীয়টার জন্য, প্রথমটাও ইনডিরেক্টলি, সেখানে আমার প্রাইভেট সেক্টরের ভাইব্রেন্স আমার বাড়াতে হবে। একদিকে যেভাবে ম্যানুফ্যাকচারিং এবং এসএমই ভাইব্রেন্স বাড়াতে হবে, আরেক দিক থেকে আমার যে ডোমেস্টিক ইকোনমির কনজামশন, সেটা ইনফ্লেশন যত কমে আসবে তখন দ্রুত সেটাকে বাড়াতে হবে। এবং সেই কনজামশনের বলি, আর আমি যদি লজিস্টিক্স খাতে আমার মানে মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন, স্পেশালাইজড ফ্রেট ট্রান্সপোর্টেশন,
এই জায়গাগুলোতে কিন্তু কমার্শিয়াল ভেহিকেলের গুরুত্ব অত্যন্ত বেশি। সুতরাং সেই কমার্শিয়াল ভেহিকেল আমার লজিস্টিক্স এফিসিয়েন্সি বাড়াতে, আমার মাল্টি মডাল ট্রান্সপোর্টেশনে, স্পেশালাইজ ফ্রেট ট্রান্সপোর্টেশনে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে, একটু আগে রিয়াজ বলছিলেন যে এর মাধ্যমে কিন্তু অনেক যুবক, অনেক পপুলেশনের অনেকেই তারা একটা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিতে ঢুকে। সুতরাং এই গাড়ির আমরা ইম্পোর্টটাকে আরো কত সহজ করতে পারি, কোয়ালিটিকে, স্ট্যান্ডার্ডকে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে আমরা এটাকে আরো কতটা রিল্যাক্স করে নিয়ে আসতে পারি, সেই দিকটায় আমাদের বাজেটেও বোধহয় নজর দেওয়ার সুযোগ আছে। কারণ বাজেট এই গাড়ির কাস্টমস ট্যারিফ কিন্তু এবং তার সাথে সাথে অন্যান্য যে রেগুলেটরি ডিউটি, এগুলা বাজেট কিন্তু ডিটারমিন করে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের সুযোগ আছে এটা দেখার। নিশ্চয়ই নিশ্চয়ই, অর্থাৎ আপনাদের দুজনের বক্তব্য একটি বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে আসলে নিম্নমানের ব্র্যান্ড নিউ থেকে রিকন্ডিশন গাড়ির যে বৈষম্যটা ছিল, কর বৈষম্যটা ছিল, সেটাকে বাজার সহজীকরণ করতে হবে এবং অতীতের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে নতুনভাবে যেরকম কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, দেশের অর্থনীতিটাও সেই দিক দিয়ে আগাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক টালিখাতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।